পণ না পাওয়ার কারণে বরযাত্রী সেই মুহূর্তেই মেয়েকে বিয়ের আসনে ছেড়ে ফিরে গেল। এই পরিস্থিতি দেখে মেয়েটি ফুপিয়ে কাঁদতে লাগলো এবং তার পরিবারের ভীষণ বদনামি হলো। কিন্তু 4 বছর পর সেই মেয়েটি ডিএসপি হয়ে সরাসরি সেই পরিবারে গিয়ে বরের সাথে দেখা করলো। কিন্তু তারপর কি হলো? বন্ধুরা, কিছু সম্পর্ক শুধু রক্তের বন্ধনে নয়, বিশ্বাস ও সম্মানের উপরে গড়ে ওঠে। যখন এই সুতো ছিঁড়ে যায় তখন পেছনে শুধু স্মৃতির টুকরো পড়ে থাকে, কিছু বেদনার, কিছু প্রশ্নের জালে জড়ানো। জীবন এগিয়ে যায়, কিন্তু অতীতের কিছু ছায়া আমাদের পিছু ছাড়ে না। বন্ধুরা, আজ এই গল্প আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এই গল্প থেকে আপনারা জীবনের সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। তাই অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, বলে রাখা ভালো, মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় সেটা কেউ বলতে পারে না। এক সময় এক তারকার বিয়ে ঠিক হয়। বিয়ের কয়েক ঘন্টা আগে সে সম্পর্কটা ভেঙে দেয়, কারণ কনের বাবা তাকে গাড়ি ও বড় অঙ্কের যৌতুক দিতে পারেননি। কনের পরিবারের সম্মান ভুলুণ্ঠিত করে বরযাত্রী ফিরে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। যে মেয়েটিকে এক লোভী যুবক যৌতুকের জন্য প্রত্যাখ্যান করেছিল, সে কয়েক বছরের মধ্যে নিজের যোগ্যতায় ডিএসপি হয়ে উঠল। সেই দারোগা যে একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ নিজের ফাইল হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। স্যালিউট জানিয়ে মাথা নিচু করে বিনম্রভাবে বলছিল, ম্যাডাম, দয়া করে এতে সই করে দিন। এই গল্প শুধু একটি মেয়ের সাফল্যের নয়, বরং এক চপটাঘাতেরও, যা সে লোভ ও অহংকারের মুখে কষিয়ে মেরেছিল। এই ন্যায় বিচারের গল্প যা সময় নিজেই এনে দিয়েছিল। এগিয়ে যাওয়ার আগে ভাবুন, লোভ ও যৌতুকের দাবি কি সত্যি কারোর ভাগ্যের চেয়ে বড় হতে পারে? বন্ধুরা, সন্ধ্যার সময় ছিল। কাশী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাঞ্চল্যপূর্ণ পরিবেশ ছিল। অনেক ছাত্র লাইব্রেরিতে বই পড়ছিল, আবার কেউ ক্যান্টিনে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোচনা করছিল। তাদের মধ্যেই ছিলেন সন্ধ্যা মিশ্র, গম্ভীর স্বভাবের, আত্মনির্ভরশীল এবং স্বপ্ন পূরণের জেদে অবিচল। সম্প্রতি তিনি স্নাতক সম্পূর্ণ করেছেন এবং এখন উত্তরপ্রদেশের পিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার বাবা ধীরেন্দ্র মিশ্র ছিলেন একজন সাধারণ কৃষক। গ্রামে তার একটি ছোট দোকান ছিল, যা দিয়ে সংসার চলত। তার কিছু কৃষি জমিও ছিল, তবে তা থেকে খুব বেশি আয় হতো না, যা পরিবারের প্রয়োজন মেটাতে পারে। সন্ধ্যার 2 বোন, সঙ্গীতা ও পুনমও স্নাতক পড়ছিল এবং ছোট ভাই অঙ্কিত তখন 10ম শ্রেণীতে পড়ছিল। বাবা সব সময় চিন্তিত থাকতেন কিভাবে বড় মেয়ে সন্ধ্যার বিয়ে দেবেন। গ্রামে কথা ওঠে যে পাশের জেলা গঙ্গাপুরের এক যুবক অবিনাশ শর্মাও সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সে পড়াশোনায় ভালো ছিল এবং বেশ কয়েকবার পরীক্ষাও দিয়েছিল। এই খবর শোনার পর সন্ধ্যার বাবা ভাবলেন, ছেলে পড়াশোনায় ভালো, পরিশ্রমী আর সরকারি চাকরি পেলে মেয়ের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। গ্রামে অনেকে বলতো যে মেয়ের জন্য এমন সম্পর্ক নাকি সহজে মেলে না। একদিন ধীরেন্দ্র মিশ্র ও তার কিছু আত্মীয় অবিনাশের পরিবারের সঙ্গে দেখা করলেন। কথাবার্তায় জানা গেল অবিনাশ এলাহাবাদ থেকে পড়াশোনা করছিল। সে দেখতে ভালো, পড়াশোনায় মেধাবী এবং তার ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা প্রবল। প্রথমবার অবিনাশ যখন সন্ধ্যাকে দেখল, তখন সে তাকে পছন্দ করল। তবে সন্ধ্যা এই সম্পর্কের জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়নি। তার স্বপ্ন বড় ছিল। সে নিজেই একজন অফিসার হতে চেয়েছিল। সে চেয়েছিল আগে নিজের পায়ে দাঁড়িয়ে নেওয়ার পর বিয়ের কথা ভাববে। তবে বাবার দুশ্চিন্তা ও পরিবারের দায়িত্বের কথা ভেবে চুপ হয়ে গেল। পরিবারের লোকেরা বুঝিয়ে বলল, মা, ছেলেটি পড়াশোনায় ভালো, তোমার কোনো সমস্যা হবে না, চাইলে বিয়ের পরেও তুমি তোমার প্রস্তুতি চালিয়ে যেতে পারো। সন্ধ্যা মন মেরে রাজি হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই সম্পর্ক পাকাপাকি হয়ে গেল। 2 পরিবার বিয়ের তারিখও ঠিক করলো। যখন এই খবর আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা শুনল, তখন সবাই ধীরেন্দ্র মিশ্রকে অভিনন্দন জানাতে শুরু করলো। অভিনন্দন, আপনার মেয়ে তো এখন রাজার মতো জীবনযাপন করবে, অফিসারের বাড়িতে যাবে।
এদিকে সন্ধ্যাও ধীরে ধীরে এই সম্পর্ককে মেনে নিতে শুরু করেছিল। তার মনে হতে লাগলো যে অবিনাশ একজন ভালো মানুষ এবং পড়াশোনাতেও পরিশ্রমী। সে ভাবছিল বিয়ের পরেও দুজন একসঙ্গে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। কিন্তু হয়তো ভাগ্য অন্য কিছু পরিকল্পনা করেছিল। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। পরিবারের লোকজন গয়না, কাপড় এবং অন্যান্য সামগ্রীর কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছিল। সন্ধ্যা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে একটি বড় খবর এলো। অবিনাশ উত্তরপ্রদেশে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অবিনাশের পরিবার আনন্দে মাতোয়ারা হয়ে উঠল। তার মা সারদা দেবী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে অবিনাশ এখন দারোগা হয়ে গেছে। ওহ, এখন তো সন্ধ্যা সত্যিই রানী হয়ে যাবে, সে একজন দারোগার স্ত্রী হবে। এই খবর সন্ধ্যার পরিবারেও খুশির ঢেউ বয়ে নিয়ে এলো। ধীরেন্দ্র মিশ্র স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ভাবলেন, এখন আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নেই। সরকারি চাকরি পাওয়ার পর জীবন সহজ হয়ে যাবে। শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে অবিনাশ এবং তার পরিবারের মানসিকতা পরিবর্তন হতে লাগলো। তারা নিজেদের অনেক বেশি যোগ্য ভাবতে শুরু করলো। আমাদের ছেলে এখন সরকারি কর্মকর্তা, তার বিয়ে তো এখন আরও ভালো ঘরে হতে পারে। এই পরিবর্তন ধীরে ধীরে তাদের লোভের দিকে ঠেলে দিল। এখন তারা এই সম্পর্ককে একটি লাভজনক চুক্তির মতো দেখতে শুরু করলো। বিয়ের আগে যারা নিজেদের সাধারণ ও সংস্কারী বলে পরিচয় দিত, তারা এখন যৌতুক ও গাড়ির দাবি করতে লাগলো। তারা ভুলেই গেল যে সন্ধ্যাও একজন অফিসার হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে। তারা একবারও ভাবেনি যে যাকে তারা প্রত্যাখ্যান করতে চলেছে সেই মেয়েটি একদিন তাদের জীবন ও অহংকার ধ্বংস করতে পারে। কিন্তু এখনো এই সম্পর্কের আসল পরীক্ষা বাকি ছিল। সময় কেটে যাচ্ছিল, বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছিল। সন্ধ্যার বাবা ধীরেন্দ্র মিশ্র তার মেয়ের বিয়ে নিয়ে খুব খুশি ছিলেন। তিনি পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন, আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানালেন এবং বিয়ের কার্ড ছাপানোর প্রস্তুতি শুরু করলেন। অবিনাশের বাড়িতেও খুশির পরিবেশ ছিল। তাদের পরিবার গর্ব ভরে বলছিল, এখন আমাদের ছেলে দারোগা হয়ে গেছে। আশেপাশের লোকজন এসে অভিনন্দন জানাচ্ছিল। কিন্তু এই আনন্দের মধ্যেও কোথাও একটা অস্থিরতা ছিল। যেদিন থেকে অবিনাশ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছে, সেদিন থেকেই তার পরিবারের মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করেছে। আগে যারা এই সম্পর্ককে একটি সাধারণ বিয়ের মতো দেখছিল, এখন তারা এতে লাভের সম্ভাবনা দেখতে শুরু করলো। গ্রামে কথাবার্তা শুরু হলো। অবিনাশ তো এখন সরকারি কর্মকর্তা, তার তো ভালো অঙ্কের টাকা এবং একটি দামি গাড়ি পাওয়া উচিত। আত্মীয় স্বজন ও পরিচিত জনেরা তার পরিবারকে প্ররোচিত করতে লাগলো, এখন তো তোমাদের হাতে সুযোগ আছে, ছেলে তো অফিসার, বড়লোক ঘরের অনেক ভালো প্রস্তাব আসছে, এই বিয়ের দরকার কি? এই কথাগুলো ধীরে ধীরে অবিনাশের বাবা রমাকান্ত শর্মা ও তার বড় ভাই অজয় শর্মার মনেও গেঁথে গেল। তাদের মনে হতে লাগলো, যদি অন্যরা এত বড় অঙ্কের টাকা আর দামি গাড়ি দিতে পারে, তাহলে আমরা কেন আমাদের বৌমার পরিবার থেকে এই দাবি করব না? এক সন্ধ্যায় ধীরেন্দ্র মিশ্র তার দোকানে বসেছিলেন। ঠিক তখনই রমাকান্ত শর্মা ও অজয় শর্মা সেখানে এলেন। তাদের চেহারায় আগের মতো আন্তরিকতা ছিল না, বরং এক ধরনের অহংকার ফুটে উঠেছিল। রমাকান্ত শর্মা আস্তে করে বললেন, দেখুন, আমাদের পক্ষ থেকে তো সবকিছু ঠিকঠাক চলছে, বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তো আমাদের ছেলে দারোগা হয়ে গেছে। আর আপনি তো জানেন, সরকারি চাকরিজীবীদের জন্য অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়। ধীরেন্দ্র মিশ্র হেসে বললেন, হ্যাঁ দাদা, এ তো আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। কিন্তু রমাকান্ত শর্মার পরের কথায় ধীরেন্দ্র মিশ্রের পায়ের তলার মাটি সরে গেল। দেখুন, আমরা লোভী নই, কিন্তু যখন এত ভালো অফার আসছে, তখন আমাদেরকেও তো ভাবতে হচ্ছে। আমাদেরকে যৌতুকে 5 লাখ টাকা আর 10 লাখ টাকার একটি গাড়ি দেওয়ার প্রস্তাব এসেছে, কিন্তু আমরা কিছু চাই না। শুধু যদি আপনার হবু জামাইকে একটা গাড়ি দেন, তাহলে খুব ভালো হয়। ধীরেন্দ্র মিশ্র হতবাক হয়ে গেলেন। তার চোখে এক অদ্ভুত ভয় ও রাগ ফুটে উঠল। তিনি আস্তে করে বললেন, দাদা, এটা আপনি কি বলছেন? যখন আমরা এই সম্পর্ক ঠিক করেছিলাম, তখন আপনার ছেলের কিছুই ছিল না, আমার মেয়েরও কিছু ছিল না, কিন্তু দুজনেই কঠোর পরিশ্রম করছিল। এখন যদি কাল আমার মেয়ে অফিসার হয়ে যায়, তাহলে কি আমিও এইভাবে দাবি জানাবো?
কিন্তু অবিনাশের পরিবার এই কথায় রাজি ছিল না। তারা কেবল নিজেদের স্বার্থের কথাই ভাবছিল। তাদের জানা ছিল যে সন্ধ্যার বাবার জমি হাইওয়ের পাশে ছিল এবং সম্প্রতি সরকার তাকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে চলেছে, যার পরিমাণ প্রায় ছিল 2 থেকে 3 কোটি টাকা। রমাকান্ত শর্মা বললেন, আমরা জোর করছি না, কিন্তু আপনাকেও বুঝতে হবে যে ছেলে এখন দারোগা হয়ে গেছে, কিছু তো করতেই হবে। সরকার তো আপনাকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে, তার থেকে কিছু আমাদেরকেও দিন। ধীরেন্দ্র মিশ্রের মুখ কঠিন হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, যদি আপনারা নিজেদের চিন্তাধারা পরিবর্তন করতে না পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি আমার মেয়েকে এমন লোভী পরিবারের হাতে তুলে দিতে পারবো না। বিয়ের আগেই যদি আপনারা এমন দর কষাকষি করেন তাহলে বিয়ের পর কি করবেন? কিন্তু রমাকান্ত শর্মা ও অজয় শর্মা নিজেদের জেদ ছাড়তে রাজি ছিলেন না। যদি আপনি গাড়ি দিতে না পারেন তাহলে আমাদের এই সম্পর্ক নিয়ে আবার ভাবতে হবে। যখন এই কথা সন্ধ্যার কানে পৌঁছলো তখন তার রক্ত ফুটে উঠল। সে অবিনাশকে ফোন করে সরাসরি জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার বাবা ও ভাইয়ের মতোই ভাবো? অবিনাশ ঠান্ডা গলায় বলল, দেখো সন্ধ্যা, আমি কি বলতে পারি? আমার বাবা ও ভাই যা বলছেন আমি সেটাই করব। বিয়ে তো করতেই হবে, কিন্তু যদি তুমি গাড়ি ও টাকার কথা মেনে নাও তাহলেই কোনো সমস্যা হবে না। এটা শুনে সন্ধ্যার চোখে রাগ ও অপমানের জল চলে এলো। সে ধীর কণ্ঠে বলল, যদি তুমি টাকা ও গাড়ির জন্য সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলো তাহলে তোমার চিন্তাধারা খুবই ছোট। আমি এমন বিয়ে করতে পারবো না যেখানে লোভ সম্পর্ককে বিষিয়ে দিয়েছে। অবিনাশ হেসে বলল, তোমার যা ইচ্ছা করো, কিন্তু তোমার বাবা তো অন্যের কাছ থেকে ধার নিয়ে আমাদের দাবি মেটাতে রাজি। তুমি যদি রাজি হও তাহলে ভালোই হবে। সন্ধ্যার মুখ রাগে লাল হয়ে গেল। সে ঠান্ডা স্বরে বলল, আমি তোমার মতো লোভী মানুষের সঙ্গে বিয়ে করার বদলে নিজের পরিশ্রমে অফিসার হব এবং তোমার প্রকৃত অবস্থান তোমাকে নিজেই দেখিয়ে দেব। সেই দিন সন্ধ্যা ঠিক করেছিল যে এখন থেকে সে কেবল নিজের কঠোর পরিশ্রমের দিকেই মনোযোগ দেবে। তার বাবার মাথা নিচু হয়ে যাওয়া এবং চোখের জল সে সহ্য করতে পারছিল না। বিয়ের দিন ক্রমশ কাছে আসছিল, কিন্তু সম্পর্ক ভাঙনের দ্বার প্রান্তে ছিল। ধীরেন্দ্র মিশ্র দ্বিধায় ছিলেন, নিজের মেয়ের সুখের জন্য কি এই লোভীদের দাবি মেনে নেওয়া উচিত? অবশেষে এক অসহায় পিতার মতো তিনি তাদের দাবি মেনে নিতে রাজি হলেন। বিয়ের দিন ঘনিয়ে আসছিল, কিন্তু ধীরেন্দ্র মিশ্রের চিন্তা কমার কোনো নামই নিচ্ছিল না। মাত্র 4 দিন বাকি ছিল, আর দিন রাত তিনি ভাবছিলেন যে কিভাবে গাড়ির ব্যবস্থা করবেন যাতে মেয়ের বিয়ে কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়। শুরুর দিকে তিনি অবিনাশের বাবা রমাকান্ত শর্মা এবং বড় ভাই অজয় শর্মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, দাদা, আমার মেয়েও পড়াশোনা করছে, সেও কঠোর পরিশ্রম করছে। কাল যদি সেও কোনো বড় সরকারি চাকরিতে নির্বাচিত হয় তাহলে কি আমিও আপনাদের কাছে কিছু দাবি করব? কিন্তু তার কথা কারোর মনেই কোনো প্রভাব ফেলেনি। রমাকান্ত শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গাড়ি ছাড়া এই বিয়ে দেওয়া সম্ভব নয়। ধীরেন্দ্র মিশ্র শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক একটা ছোটোখাটো গাড়ি কিনে ছেলের পরিবারের মন রাখতে হবে। তিনি এক পরিচিতের কাছ থেকে টাকা ধার নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভাগ্য যেন তার বিরুদ্ধে ছিল। যার কাছ থেকে তিনি সাহায্যের আশা করেছিলেন তার ছেলের একটি বড় দুর্ঘটনা ঘটে গেল এবং সে নিজেই এখন সমস্যায় পড়েছে। এইদিকে সরকারের ক্ষতিপূরণের টাকাও এখনো আসেনি। তিনি বহুবার সরকারি অফিসে গিয়েছিলেন, কিন্তু প্রতিবার একই উত্তর পেয়েছিলেন, ফাইল প্রক্রিয়াধীন রয়েছে, টাকা খুব শীঘ্রই আসবে। বিয়ের আর মাত্র 3 দিন বাকি ছিল, আর ধীরেন্দ্র মিশ্রের দুশ্চিন্তা চরমে পৌঁছেছিল। তিনি সারা রাত বিছানায় এদিক ওদিক করছিলেন, কখনো মাথা ধরে বসে পড়ছিলেন, ভাবছিলেন যদি টাকা না জোগাড় হয় তাহলে কি হবে, যদি বরপক্ষ ফিরে যায়। অবশেষে বিয়ের দিন এসে গেল। বাড়িতে হলুদ ও মেহেন্দির রীতি সম্পন্ন হয়ে গিয়েছিল। আত্মীয় স্বজনরা আনন্দে ব্যস্ত ছিল। বাড়ির সবাই বিয়ের প্রস্তুতিতে মগ্ন ছিল। সন্ধ্যা এতদিন চুপ ছিল, কিন্তু সে তার বাবার দুশ্চিন্তা অনুভব করতে পারছিল। বিকেলের দিকে ঢাকের তালে বরযাত্রীর আগমন ঘটল। সজ্জিত ঘোড়ায় বসে বর এসে পৌঁছল। চারপাশে ঝলমলে আলোর মালা ঝুলছিল। মানুষের মুখে খুশির ছাপ ফুটে উঠছিল, কিন্তু এই আনন্দের আড়ালে ধীরেন্দ্র মিশ্রের হৃদয় এক অজানা আতঙ্ক খেলা করছিল।
বরযাত্রীর অভ্যর্থনার পর হঠাৎ পরিস্থিতি বদলে গেল। যেই মাত্র বরযাত্রী মণ্ডপে পৌঁছল, অবিনাশ ঘোড়া থেকে নেমে সরাসরি তার বাবার কাছে গেল। রমাকান্ত শর্মা ধীরেন্দ্র মিশ্রকে ডেকে কঠোর কণ্ঠে বললেন, গাড়ি কোথায়? যে প্রতিশ্রুতি দিয়েছিলে আগে তা পূরণ করো, তারপর বিয়ে হবে। পুরো পরিবেশ এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। যারা এতক্ষণ নাচ গানে মেতেছিল তারাও হতভম্ব হয়ে গেল। ধীরেন্দ্র মিশ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে অসহায়তা ফুটে উঠল। তিনি কাঁপতে কাঁপতে হাত জোর করে বললেন, বাবু, আমার সরকারি ক্ষতিপূরণের টাকা এখনো আসেনি। আমি কথা দিচ্ছি টাকা পেলেই গাড়ি কিনে দেব। কিন্তু রমাকান্ত শর্মা এবং অজয় শর্মা তার কথা শুনতেই রাজি ছিলেন না। যদি টাকা না ছিল তাহলে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে? যদি সামর্থ্য না ছিল তাহলে সম্পর্কই বা স্থাপন করলে কেন? এই কথা শুনে ধীরেন্দ্র মিশ্রের চোখে জল এসে গেল। তিনি ব্যথায় কুঁকড়ে গেলেন। কিন্তু তার সবচেয়ে বড় ব্যথা ছিল অপমান। বাবু, আমার মেয়ের সম্মানের প্রশ্ন, দয়া করে বিয়েটা সম্পন্ন করুন, বাকিটা আমি আস্তে আস্তে শোধ করব। সন্ধ্যার রাগ বিস্ফারিত হলো। এতক্ষণ পর্যন্ত সব কিছু চুপচাপ দেখছিল সন্ধ্যা, কিন্তু যখন সে দেখল তার বাবা, যিনি সারা জীবন নিজের সম্মান আগলে রেখেছেন, আজ সে কারোর পায়ে নিজের পাগড়ি রেখেছেন, তখন তার রক্ত ফুটে উঠল। এদিকে পুরো বিয়ের আনন্দ এখন থেমে গেছে, ঢাকের শব্দ যেন হারিয়ে গেছে। বরযাত্রীরা হতবাক হয়ে দাঁড়িয়ে। অবিনাশ এবং তার বাবা রমাকান্ত শর্মার রাগ বেড়ে যাচ্ছিল। অবিনাশের বাবা অহংকার ভরে বললেন, আমার ছেলে দারোগা, তোমার এত সাহস যে পণ ছাড়া তুমি বিয়ে দেবে? ধীরেন্দ্র মিশ্র ব্যথা ভরা কণ্ঠে বললেন, যখন এই সম্পর্ক ঠিক হয়েছিল তখন তোমার ছেলে কিছুই ছিল না, না হোমগার্ড ছিল না পিয়ন, তাহলে এখন এত অহংকার কেন? কিন্তু রমাকান্ত শর্মা ও তার ছেলে অপমানের মাত্রা বাড়িয়েই চললেন। তারা উঁচু গলায় অপমানের কথা বলছিলেন, মেয়ের বাবাকে ছোট করছিলেন। সন্ধ্যা, যে এতক্ষণ চুপ ছিল, আর সে সহ্য করতে পারল না। সে দ্রুত বাইরে বেরিয়ে এলো, দৃঢ় পায়ে অবিনাশের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ আগুনের মতোই ক্রোধে জ্বলছিল। সে চোখে চোখ রেখে অবিনাশকে বলল, তোমাদের যৌতুক লাগবে তাই তো? গাড়ি চেয়েছিলে তাই তো? ঠিক আছে, এই নাও তোমার উত্তর। একটি চর অবিনাশের গালে পড়ল। পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল, ঢাকের আওয়াজ থেমে গেল। বরযাত্রীদের মাঝে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। অবিনাশ হতভম্ব হয়ে পিছিয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে যাকে সে প্রকাশ্যে অপমান করেছিল সেই মেয়েটাই তাকে জনসমক্ষে চড় মারবে। সন্ধ্যা দৃঢ় কণ্ঠে বলল, তোমার দারোগা হওয়ার অহংকার তোমার বাড়িতে রাখো। যে আইন রক্ষার দায়িত্বে থাকে, যদি সে শোষকের ভূমিকায় আসে তাহলে তাকে আইন সিদ্ধ চড় মারা একেবারেই ঠিক। এরপর সে এক মুহূর্তও দেরি করল না, সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে নাম্বার ডায়াল করতে শুরু করলো। তুমি যদি এখান থেকে 1 মিনিটের মধ্যে না যাও তাহলে আমি এখনই 100 নম্বরে কল করব। তোমার চাকরি এখনো ঠিকমতো শুরুই হয়নি, সেটা যেতেও সময় লাগবে না। এই কথা শুনেই অবিনাশ এবং তার পরিবারের মুখে বিস্ময় ও ভয়ের মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলতে লাগলো। মেয়েটা একদম ঠিক করেছে, এই ছেলে তো পুরোপুরি যৌতুক লোভী। ভালোই হয়েছে যে সম্পর্ক ভেঙে গেছে। রমাকান্ত শর্মা, যিনি এতক্ষণ পর্যন্ত নিজেকে খুব সম্মানিত ভাবছিলেন, তার সেই সম্মান এক মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল। যে বরযাত্রী গর্বের সঙ্গে এসেছিল তারা লজ্জার ভার নিয়ে ফিরে যেতে বাধ্য হলো। বরযাত্রীরা একে একে তাদের সজ্জিত পাগড়ি খুলতে লাগলো। যেসব হাত এতক্ষণ পর্যন্ত ঢাকের তালে তালে নাচছিল তারা ধীরে ধীরে চুপ হয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। ধীরেন্দ্র মিশ্র ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তার চোখে অশ্রু ভেসে উঠল। তিনি মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, এত কিছু করার কি দরকার ছিল? এখন তো সম্পর্কটাই ভেঙে গেল, লোকে কি বলবে? কিন্তু সন্ধ্যা এখন আগের চেয়ে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে বাবার চোখের জল মুছিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, বিয়ে কোনো ব্যবসা নয় যা টাকার বিনিময়ে স্থির হয়। আপনি ওদের কিছু না কিছু দিতেন, কিন্তু তবুও ওদের লোভ শেষ হতো না। ধীরেন্দ্র মিশ্র মেয়ের কথা শুনে চুপ হয়ে গেলেন। প্রথমবারের মতো তার উপলব্ধি হলো যে তার মেয়ে দুর্বল নয়, বরং সেই সবচেয়ে শক্তিশালী।
সন্ধ্যার অটল সংকল্প। সন্ধ্যা একটি কঠোর সিদ্ধান্ত নিয়ে নিল, এখন আমি যৌতুকের ওপর নির্ভরশীল বিয়ে করব না। আমার লক্ষ্য কেবল আমার কঠোর পরিশ্রম। অন্যদিকে চর খাওয়ার পর অবিনাশের বরযাত্রীরা ফিরে গিয়েছিল, কিন্তু সন্ধ্যাও নিজের পথ নির্ধারণ করে নিয়েছিল। এখন আমি বাঁচব শুধুই আত্মসম্মান ও লক্ষ্য অর্জনের জন্য। সে তার বইগুলোর সঙ্গে বন্ধুত্ব করলো, দিন রাত পরিশ্রম করতে লাগলো এবং নিজেকে এক শক্তিশালী নারী হিসেবে গড়ে তুলতে লাগলো। ধীরেন্দ্র মিশ্র, যিনি আগে মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন, এখন মেয়ের পরিশ্রম দেখে স্বস্তি অনুভব করলেন। এখন তিনি যৌতুকের জন্য মাথা নত করার পরিবর্তে মেয়ের স্বপ্নকে নিজের সংকল্প বানিয়ে নিলেন। পরিশ্রমের ফল সন্ধ্যার সাফল্য। বছর গড়িয়ে যেতে লাগলো। প্রথম বছর কেবল প্রস্তুতিতেই কেটে গেল, দ্বিতীয় বছর আরও বেশি চ্যালেঞ্জিং ছিল, তৃতীয় বছরে অবশেষে সন্ধ্যার কঠোর পরিশ্রম ফল আনল। যখন UPPCS এর ফলাফল প্রকাশিত হলো, তখন পুরো গ্রামে একটাই নাম প্রতিধ্বনিত হতে লাগলো, সন্ধ্যা মিশ্র DSP হয়েছে। ধীরেন্দ্র মিশ্র যখন এই খবর পেলেন, তখন তার চোখ আনন্দের অশ্রুতে ভরে উঠল। যে মেয়েকে কিছু লোভী মানুষ প্রত্যাখ্যান করেছিল, আজ সেই একজন অফিসার। পুরো গ্রামে শুধু এই কথাটাই ছড়িয়ে পড়ল, এমন মেয়ে হওয়া উচিত যে যৌতুক লোভীর গালে চড় মেরে নিজের ভাগ্য নিজেই লিখে ফেলতে পারে। DSP সন্ধ্যার প্রথম পোস্টিং। প্রশিক্ষণ শেষ হওয়ার পর সন্ধ্যার প্রথম পোস্টিং হলো উত্তরপ্রদেশের শিবগড় জেলায়। সে এখন একজন কঠোর ও সৎ অফিসার হয়ে উঠেছে। প্রতি সপ্তাহে সে মহিলাদের সমস্যা শোনার জন্য বিশেষ শুনানির ব্যবস্থা করত। সন্ধ্যা ও অবিনাশের পুনরায় মুখোমুখি হওয়া। একদিন শুনানির সময় কিছু মহিলা কাঁদতে কাঁদতে এলো। তারা জানালো কিছু স্থানীয় দুষ্কৃতী তাদের সঙ্গে জোর জবরদস্তি করেছে, কিন্তু থানায় অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে না। সন্ধ্যা কঠোর গলায় জিজ্ঞাসা করলো, থানায় কোন অফিসার দায়িত্বে আছেন যে অভিযোগ নিচ্ছে না? মহিলারা উত্তর দিল, ম্যাডাম, সেখানে চৌকি ইনচার্জ অবিনাশ শর্মা বসে আছেন, তিনি অভিযোগ নিচ্ছেন না। সন্ধ্যার চেহারার রং বদলে গেল। সেই অবিনাশ যে একসময় লোভের কারণে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল, সেই এখন নিজের ইউনিফর্মের অপব্যবহার করছে। সন্ধ্যা সঙ্গে সঙ্গে সরকারি গাড়ি আনতে বলল এবং তাৎক্ষণিকভাবে থানার পরিদর্শনে রওনা দিল। অভিযুক্ত থানার দরজায় DSP সন্ধ্যা। জোরে জোরে দরজায় কড়া নাড়া হলো। ভেতরে বসে থাকা অবিনাশের কানে খবর পৌঁছালো DSP ম্যাডাম নিজে এসেছেন। এ কথা শোনার পরই তার হুঁশ উড়ে গেল। সে তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলল আর তার সামনে দাঁড়িয়ে সরকারি পোশাকে DSP সন্ধ্যা মিশ্র। অবিনাশের চোখের সামনে যেন পুরনো স্মৃতি ফিরে এলো। সেই সন্ধ্যা যে একসময় পুরো বরযাত্রী ফিরিয়ে দিয়েছিল, আজ সে তার কর্মকর্তা হয়ে দাঁড়িয়েছিল। সে তৎক্ষণাৎ তাকে স্যালিউট করলো, কিন্তু তার কপালে ঘাম চিকচিক করছে। ম্যাডাম, আমরা তদন্ত করছিলাম, সে বলল, কিন্তু সন্ধ্যার দৃষ্টি সরাসরি ঘরের ভেতর চলে গেল, যেখানে দাপুটে অপরাধীরা নির্ভয় বসেছিল। তাদের সামনে বিয়ারের বোতল রাখা ছিল। সন্ধ্যা ঠান্ডা গলায় বলল, তদন্ত করছিলে না পার্টি করছিলে? তোমরা জানো কোন দায়িত্ব পালন করছো? অবিনাশের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে সাফাই দিতে লাগলো, না ম্যাডাম, আমি তো শুধু। কিন্তু সন্ধ্যা তার কথা শেষ হওয়ার আগেই ফাইল তুলে নিয়ে বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ অনেকদিন ধরেই আসছিল, তবে আমি জানতাম না যে সেই অবিনাশ এই যে এক সময় পণের জন্য বিয়ে ভেঙেছিল। অবিনাশ সাফাই দেওয়ার চেষ্টা করলো, ম্যাডাম, আপনি ভুল করছেন, আমি তো বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আপনি। সন্ধ্যার চোখে ঘৃণার ছাপ ফুটে উঠল। সে বলল, তুমি বিয়ে করতে চেয়েছিলে নাকি গাড়ি আর পণের জন্য দর কষাকষি করছিলে? তোমার বিয়ে হয়েছে কিনা তা জানার কোনো দরকার আমার নেই, কিন্তু এবার তোমার চাকরিটাও বাঁচবে কিনা সেটা বলা কঠিন। অবিনাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হাত জোর করে বলল, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি তো জানেন আমি। কিন্তু সন্ধ্যা কড়া গলায় বলল, তুমি যদি বিনামূল্য প্রস্তাব দাও বিয়ের, তবুও আমি তোমার মুখ দেখতেও রাজি নই। এরপর সে অবিলম্বে বিভাগীয় তদন্তের আদেশ দিল এবং রিপোর্ট দাখিল করার নির্দেশ দিল।
অবিনাশ তখন বুঝতে পারল যে যাকে এক সময় সে প্রত্যাখ্যান করেছিল আজ সেই তার ভাগ্য নির্ধারণ করতে চলেছে। সন্ধ্যার নির্দেশে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হলো। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে ইনচার্জ অবিনাশ শর্মা দুর্নীতির সঙ্গে যুক্ত, সে অপরাধীদের সাহায্য করছে এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল যে অভিযুক্তদের বাঁচানোর জন্য ওই কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে অভিযোগ নথিভুক্ত করেনি। এমন এক কর্মকর্তা চাকরিতে থাকার কোনো অধিকার নেই। প্রতিবেদন সদর দপ্তরে পৌঁছতেই পুরো পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়ে গেল। অবিনাশকে তৎক্ষণাৎ সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। এখন অবিনাশ বুঝতে পারল যে তার চাকরি বড় সংকটে পড়েছে। শেষ পর্যন্ত সে নিজের অহংকার ভেঙে ফেলে দ্রুত সন্ধ্যার বাবা ধীরেন্দ্র মিশ্রের বাড়িতে পৌঁছল। ধীরেন্দ্র মিশ্র অবাক হলেন যখন দেখলেন যে যিনি একসময় এই সম্পর্ক অর্থের কারণে ভেঙে ফেলেছিল আজ সেই তার দরজায় অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিনাশ হাত জোর করে দাঁড়িয়ে পড়ল এবং প্রায় কাকুতি মিনতি করে বলল, আমার বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার চাকরি চলে যাবে। যদি আপনি সন্ধ্যাকে বুঝিয়ে বলেন তবে হয়তো সে আমার বিরুদ্ধে রিপোর্ট ফিরিয়ে নেবে। ধীরেন্দ্র মিশ্র গভীর শ্বাস নিলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, সেদিন তুমি কি আমায় সাহায্য করেছিলে যখন আমি নিজের পাকড়ি তোমার পায়ের সামনে রেখে কাকুতি মিনতি করছিলাম? যখন আমার মেয়ের সম্মানের প্রশ্ন ছিল তখন তুমি কি করছিলে? আজ তোমার চাকরিটার প্রশ্ন এসেছে তাই তুমি আমার কাছে ছুটে এসেছো। সেদিন তোমার বাবা বলেছিলেন যখন সামর্থ্য ছিল না তখন সম্পর্ক করেছিলে কেন? আজ আমি তোমাকে একই প্রশ্ন করছি, যখন সততা ছিল না তখন পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলে কেন? অবিনাশের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে শেষবারের মতো অনুনয় করে বলল, আমি বড় ভুল করেছি, কিন্তু দয়া করে আমার জীবন নষ্ট করবেন না। ধীরেন্দ্র মিশ্র তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, তোমার সঙ্গে যা ঘটছে তা প্রতিশোধ নয়, বরং তোমার কর্মের ফল। বিচার পুলিশ বিভাগ করবে, আমার মেয়ে নয়। সন্ধ্যা শুধু তোমার অন্যায়ের কাজের রিপোর্ট জমা দিয়েছে, এখন যা হবে তা আইন নির্ধারণ করবে। এটা শুনে অবিনাশের শেষ আশা ভরসাও ভেঙে গেল। পুরো এলাকায় একটাই আলোচনা হচ্ছিল, যদি কেউ সত্যিকারের অপমানের বদলা নিতে চায় তবে তাকে সন্ধ্যার মতো হতে হবে। যদি কেউ কর্মকর্তা হয় তবে তাকে আইনের সঙ্গে আপোষ না করে বরং সন্ধ্যার মতো কঠোর অবস্থান নিতে হবে। যে মেয়ে একসময় লোভীদের শিকার হতে চলেছিল আজ সেই তাদের উচিত শিক্ষা দিয়ে দিল। অবিনাশ শেষবারের মতো সন্ধ্যার সঙ্গে দেখা করার চেষ্টা করল। সে তার দপ্তরে পৌঁছে ধীর স্বরে বলল, সন্ধ্যা, আমি আজ পর্যন্ত বিয়ে করিনি, যদি তুমি চাও তবে এখনো তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত। সন্ধ্যা তীব্র হাসি দিয়ে বলল, অবিনাশ, যদি তুমি বিনামূল্যেও বিয়ের কথা বলো তবুও আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এক মুহূর্ত দেরি না করে সেই ফাইলটি হাতে তুলে নিল এবং চূড়ান্ত স্বাক্ষর করে দিল। এখন অবিনাশ শর্মার ভাগ্য নির্ধারণ করবে পুলিশ বিভাগ। শেষ পর্ব। সন্ধ্যা তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা দেখুন, যেদিন আপনি আমার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই দিনটাই আমার জীবনের সঠিক দিন ছিল, না হলে আজ আমি এক লোভী ব্যক্তির স্ত্রী হয়ে নিজের জীবন নষ্ট করতাম। ধীরেন্দ্র মিশ্রের চোখে গর্ব ও স্বস্তির অশ্রু ছিল। তিনি কন্যাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা, আজ তুমি শুধু নিজের জন্য নয়, সমাজের প্রতিটা মেয়ের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছো। প্রিয় বন্ধুরা, এখন আমি তোমাদের জীবনের কিছু অমূল্য শিক্ষা দিতে চাই, এগুলো অবশ্যই মনে রাখবে। 1. যে সম্পর্ক টাকার বিনিময়ে কেনা যায় তা সম্পর্ক নয়, বরং একটি লেনদেন, আর লেনদেন কখনো স্থায়ী হয় না। 2. টাকা দিয়ে সম্মান কেনা যায় না, কারণ প্রকৃত সম্মান চরিত্রের মাধ্যমে অর্জিত হয়, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে নয়। 3. অহংকার যখন মাথায় চেপে বসে তখন মানুষ নিজের শিকড় ভুলে যায়, আর যে গাছ নিজের শিকড় ভুলে যায় তা পড়ে যেতে বেশি সময় নেয় না। 4. যে সম্পর্কের ভিত্তি লোভের ওপর রাখা হয় তা ঝড়ের প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে। 5. যে ব্যক্তি যৌতুক চায় সে পুরুষ নয়, বরং এক ধরনের ব্যবসায়ী, আর যে সম্পর্ক বাধ্য হয়ে গড়ে ওঠে তা কখনো সুখী হয় না। স্মরণ রেখো,
সময়ের আগে ও ভাগ্যের বেশি কেউ কিছু পায় না। যারা পদ, প্রতিপত্তি এবং টাকার অহংকারে অন্যদের পদদলিত করে, সময় একদিন তাদের অহংকারকেও চূর্ণ বিচূর্ণ করে দেয়। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।